নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প আছে। আপনারা এসে ভিডিও লিস্ট থেকে আপনাদের পছন্দসই গল্প বেছে নিয়ে শুনুন, কিন্তু ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটে কিন্তু ভুলবেন না। চ্যানেলের উন্নতির জন্য এগুলো অবশ্যই প্রয়োজনীয়। পরিশেষে আমার সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার গল্পগুলো শোনার জন্য। শুরু করছি আজকের গল্প। আজকের গল্প কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গুহা গোখরো গুপ্তধন। এটি একটি রহস্য গল্প। মোটাসোটা গুঁড়িওয়ালা একটা বড় গাছের আড়ালে নিঃশব্দে দাঁড়িয়েছিল লোকটা। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সন্ধ্যের অন্ধকার ক্রমশ ঘন হয়ে আসছে। বড় বড় উঁচু গাছগুলোর আগায় শেষ সূর্যের অবশিষ্ট আলো। নিচের ছোট ছোট ঝোপঝাড় আগাছায় ইতিমধ্যেই গাঢ় অন্ধকারের লুকোচুরি খেলা। ঘরে ফেরা পাখিদের কিচিরমিচির ক্রমে স্তব্ধ হয়ে আসছে। এখন শুধু কিছু ডানা ঝাপটানোর শব্দ। এই সময় দিনের আওয়াজ ক্রমশ কমতে থাকে আর রাতের জঙ্গলের নিজস্ব শব্দ বেড়ে উঠতে থাকে। যদিও এটা ভয় পাবার মতো তেমন কোনো জঙ্গল নয়, কারণ সেরকম কোনো ভয়ঙ্কর বন্য জন্তুর কথা শোনা যায় না, তবু জঙ্গল মানেই একটা গা শিরশিরানো ব্যাপার বই কি। তাই খুব সাবধানেই চলাফেরা করতে হবে ভাবল লোকটা। অথচ এই সন্ধে বা রাত্রি ছাড়া এই কাজের জন্য উপযুক্ত সময়ও তো নেই। তাই বাধ্য হয়েই এই সময়টা বেছে নিতে হয়েছে ওকে। সকলের চোখ এড়িয়ে গোধূলির পড়ন্ত আলোয় এই টিলার ওপরে উঠে এসেছে সে। বড় একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সন্ধে হওয়ার অপেক্ষা করেছে। একটু উঁচুতেই শুরু হয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের মুখে গা ঢাকা দিয়ে চারিদিকে নজর রাখতে হয়েছে। পথ চলতি ছুটকো ছাটকা কেউ যদি এদিকে এসে পড়ে আর কোনোভাবে তার নজরে পড়ে যেতে হয়, এই আশঙ্কা ওকে সাবধান করেছে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে সে অপেক্ষা করতে বাধ্য হয়েছে। এবার এই অন্ধকার যখন একটার পর একটা কালো ছোপে ঢেকে দিচ্ছে প্রকৃতির অন্য সব রং, তখন খানিকটা নিশ্চিন্ত হয়ে লোকটা তার কাজে নামার উদ্যোগ নিল। শাল, সেগুন, বট, পাকুড়, শিমুল, হাজার রকমের বড় বড় গাছের এই জঙ্গলে পথ খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু এর আগে দুদিন এসে একটু একটু করে হাল হদিশ নিয়ে গেছে সে। তাই তার মনে মনে চিহ্নিত করা পাকুড় গাছের পাশ দিয়ে সে হেঁটে ভেতরে ঢুকল। এখান দিয়ে গিয়ে শাল গাছের একটা সারি পড়বে, তার বাঁ দিক দিয়ে এগিয়ে উত্তর দিকে যেতে থাকলে বিশাল একটা কদম গাছ, সেটাই ওর নিশানা। আশেপাশে আরো অনেকগুলো ছোট গাছের মধ্যে ওই বড় গাছটাকে অনায়াসেই চেনা যায়। ওর পেছনে ঝোপঝাড়ের আড়ালে একটা পাথরের স্তূপ যেখানে ঢাকা পড়ে আছে, আসলে সেটাই হয়তো ওর সারা জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার হয়ে থাকবে। ভাবতেই কেমন একটা শিহরণ জাগলো ওর গায়ে। ও ছাড়া আর কেউই এখনো পর্যন্ত এর সন্ধান জানে না। এমনকি ও নিজেও জানে না আদৌ এটাই ওর লক্ষ্যস্থল কিনা। তবে আজ আর শেষ না দেখেও ফিরবে না, এটাই ও মনে মনে ঠিক করে নিয়েছে। আজ ওকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেই হবে। ভাবতে ভাবতেই ওর গা গরম হয়ে ওঠে। চারিদিকে তাকিয়ে দেখে সন্ধ্যের অন্ধকার এখন আরো জমাট বাঁধা। এখান থেকে টিলার নিচেটাও আর দেখা যাচ্ছে না, কারণ ওর চারপাশেই এখন গাছের ঘেরাটো। সুতরাং নিশ্চিন্ত হয়ে বুক পকেট থেকে কাগজের টুকরোটা বার করে সে। প্যান্টের পকেট থেকে বেরিয়ে আসে ছোট্ট একটা টর্চ জেলে কাগজটা একবার পড়ে নেয় সে। তারপর টর্চটা জেলেই শাল গাছের সারির পাশ দিয়ে উত্তর দিকে হাঁটতে থাকে। দিন চারেক আগে শেষ যেবার এখানে এসেছিল, তখন ওই পাথরের স্তূপের আড়ালে একটা রহস্যময় ইঙ্গিত আবিষ্কার করেই
ওকে থেমে যেতে হয়েছিল, কারণ সেদিন আর হাতে সময় ছিল না একদম। তবু যেটুকু দেখেছিল তাতেই একটা অজানা অভাবিত প্রত্যাশায় বুকটা নেচে উঠেছিল, আর সেই থেকে আরও অদম্য কৌতূহলে মনের ভেতরটা শুধুই ছটফট করেছে। অভীষ্ট সিদ্ধির কাছে পৌঁছেও তাকে ছুঁতে না পারলে যেমন কষ্ট হয়, তেমনি এক অস্থিরতা এই কদিন ওকে কুড়ে কুড়ে খেয়েছে। সেদিন ছোট্ট শাবলটা আর সে ফিরিয়ে নিয়ে যায়নি, গুঁজে রেখে গিয়েছিল পাশেরই একটা ঝোপের ভেতর। আর তারপর থেকেই সে সুযোগ খুঁজছিল বারবার। অবশেষে আজ সেই সুবর্ণ সুযোগ। অনেক দিন ধরে অনেক কষ্ট সহ্য করে সে এই দিনটার অপেক্ষা করেছে। অনেক রাত্রি তার না ঘুমিয়ে কেটেছে। আর সময় নেই, আজ তাকে লক্ষ্যে পৌঁছতেই হবে। ভাবতে ভাবতেই তার হাঁটার গতি দ্রুত হয়। আরও প্রায় 20 মিনিট হেঁটে সে এসে পৌঁছলো সেই কদম গাছের নিচে। এর আগে যে দুবার এখানে এসেছে দুটোই ছিল দুপুরবেলা। আজ একে সন্ধ্যের গাঢ় অন্ধকার, তার ওপর ঝোপঝাড় আগাছায় ভরা জঙ্গলে পথ করে করে এগোতে হয়েছে ওকে। তবু শেষ পর্যন্ত কদম গাছটার কাছে এসেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণের পরিশ্রমে রীতিমতো ঘাম বেরোচ্ছে। পকেট থেকে রুমাল বার করে ঘাম মোছে। টর্চটা তো জ্বালানোই ছিল। এবার আরেকবার সেই কাগজটা বার করে সে। এই ছোট্ট কাগজটাই ওর একমাত্র আশা ভরসার স্থল। এটাই হয়তো ওকে সারা জীবনের মুক্তির সন্ধান জানিয়ে দেবে। ভাবতেই ওর মুখ চোখ সহসা উজ্জ্বল হয়ে ওঠে। তারপরই হঠাৎ কি একটা উদ্বেগে যেন বিহ্বল হয়ে ওঠে। তড়িঘড়ি টর্চের আলোটা ঘুরিয়ে কদম গাছের পেছন দিকটায় আলো ফেলে। আর তখনই নিশ্চিন্ত হয় সে, না, ঠিকই আছে, ওই তো সেই তার চেনা পাথরের স্তূপ। অন্ধকারেও ঠিক জায়গাতেই এসেছে ও। যাক বাবা, নিশ্চিন্ত। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে সেই কদম গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে। পা ছড়িয়ে আরাম করে বসে কাগজটা খুলে টর্চের আলো ফেলে। আর একবার ভালো করে পড়ে নিতে হবে ব্যাপারটা। তারপর শুরু হবে আসল কাজ। আর ঠিক সেই মুহূর্তে তীব্র একটা ফোঁসফোঁসানি শব্দের সঙ্গে সঙ্গে ও একবার শুধু অনুভব করলো ওর ছড়ানো ডান পায়ের ওপর কে যেন প্রবল গায়ের জোরে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ চেপে ধরল। পর মুহূর্তেই বিভীষিকার মতো কালো রঙের একটা বিদ্যুৎকে উঠে দাঁড়াতে দেখলো ওর মুখের সমান উচ্চতায়। একটু দূরে দাঁড়িয়ে অন্ধকার আবছায়াতে মোটা একটা লাঠির মতো বাঁ দিকে ডান দিকে ধীরে ধীরে দুলছে। কি ওটা? ওর মাথার কাছটা দুর্গা বাড়ির পঞ্চপ্রদীপের মতো মেলে ধরা, তাতে ভয়ঙ্কর একটা চিহ্ন আঁকা। যে চিহ্নটা ওর পরিচিত, খুবই পরিচিত। এ তো গোখরো সাপ। চিহ্নটা পলকের মধ্যে ওর রক্ত হিম করে দিল। শরীর থেকে নিমেষের মধ্যে যেন সমস্ত রক্ত বের করে নিল। আর ওর গলা চিরে সেই মুহূর্তে বেরিয়ে এলো একটা মরণান্তিক আর্তনাদ। যদিও সে আর্তনাদ শোনার মতো ধারে কাছে কেউই ছিল না। শুধু সেই আর্তনাদ শুনে সাপটা যেন খানিকটা নিশ্চিন্ত হয়ে ফনা গুটিয়ে নিয়ে সরসর সরসর করে এঁকে বেঁকে মিলিয়ে গেল দুর্ভেদ্য জঙ্গলের অন্ধকারে। আর লোকটা আতঙ্কে, যন্ত্রণায়, ভাবনায় পাগল হয়ে যাওয়া লোকটা তার ক্লান্ত চোখ তুলে সেই চলে যাওয়াটা দেখল। ওর শরীরে এখন আর এক ফোঁটাও জোর নেই। ও শুধু অনুভব করছে ওর পা থেকে কোমর বেয়ে শরীরের উপরই ভাগে একটা অসাড় ভাব উঠে আসছে খুব দ্রুত। ওর জিভ ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে না। টর্চটা হাত থেকে ছিটকে দূরে পড়ে গিয়েও জ্বলছে। সেই আলোয় ও হাত বাড়িয়ে বাড়িয়ে পাশে কিছু একটা ধরার চেষ্টা করল। মাথা তুলে অন্ধকারের মধ্যে যেন কাউকে খুঁজে দেখতে চাইল। প্রচণ্ড একটা তৃষ্ণায় ওর বুকের ভেতরটা এখন ফেটে যাচ্ছে। শুকনো ঠোঁটটা জিভ দিয়ে চেটে নিল দুবার। বার কয়েক হিঁচকি তুলল। তারপর মাথাটা এলিয়ে দিল পেছন দিকে, প্রাচীন কদম গাছটার মাটির ওপরে ছড়ানো শিকড়গুলোর ওপর। হঠাৎ কনকনে ঠান্ডা একটা হাওয়া বইতে শুরু করলো উত্তর দিক থেকে। জঙ্গলের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় শিরশির করে বইতে বইতে সেই হাওয়া যেন সকলকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়ে গেল। আর তখন লোকটা অনুভব করল সেই হাওয়া যেন ওর যন্ত্রণাময় শরীরটাতেও হাত বুলিয়ে দিচ্ছে। ছোটবেলার মায়ের মতো আদর করে করে
ঘুম পাড়ানি গান গাইছে, আর তা শুনতে শুনতে ওর ক্লান্ত দুচোখ জুড়ে নেমে আসছে পরম শান্তির ঘুম। এডওয়ার্ড লিয়ারের নাম শুনেছ ব্রাদার? চমকে ঘাড় ঘুরিয়ে তাকাই। না, আমাকে নয়, আমার ফটোগ্রাফার বন্ধু অরিন্দম রায়ের দিকে প্রশ্নটা ছুঁড়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন মেজর মনোজিৎ কাপুর। তার ফ্রেঞ্চ কাট গোফদারির ফাঁকে খেলা করছে একটা চাপা কৌতুকের ঝিলিক। যাক, মেজর তাহলে তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। এতক্ষণ বাদে যেন খানিকটা নিশ্চিন্ত হই। সেই যে কবেকার রদ্দি মার্কা তুলোট কাগজে লেখা মাথা মুন্ডুহীন একটা 5 লাইনের ছড়া নিয়ে এতক্ষণ বুঁদ হয়ে বসেছিলেন তিনি, তাতে রীতিমতো বোর ফিল করছিলাম আমরা। অথচ বহুদিনের অভিজ্ঞতায় জানি যে এরকম সময় মেজরকে এক তিল ডিস্টার্ব করা যাবে না। অগত্যা গনসার এনে দেওয়া চিকেন পকোড়া আর চায়ের সঙ্গে আমরা যে যার মতো সময় কাটাচ্ছিলাম। অরিন্দম বসে বসে একটা ফিল্মি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল, আমি বাগানের সাদা মার্বেলের মূর্তিগুলো দেখতে ব্যস্ত ছিলাম। আর সুজয়বাবু বারান্দার এক কোণে দাঁড়িয়ে আকাশের শোভা দেখছিলেন। এখন তড়িঘড়ি বারান্দায় ছড়ানো বেতের চেয়ারগুলোতে মেজরকে ঘিরে বসে পড়ি আমরা। এতক্ষণ পরে মেজর যখন মুখ খুলেছেন, তার মানে নিশ্চয়ই তার দুর্ধর্ষ মগজ এই জমিদার বাড়ির জোড়া রহস্য সমাধানের কোনো রাস্তা খুঁজে পেয়েছে। কিন্তু ততক্ষণে মেজরের হঠাৎ প্রশ্নের ধাক্কায় বেচারা অরিন্দমের মুখটা হয়েছে দেখার মতো। রীতিমতো বিব্রত হয়ে সে একবার আমার দিকে তাকায়, তো একবার সুজয়বাবুর দিকে, যেন ওই এডওয়ার্ড লিয়ারের পরিচয় আমাদের মুখেই লেখা আছে। তারপর কোনো রকমের স্মার্ট হওয়ার চেষ্টায় বলে ওঠে, না মানে মেজর, এডওয়ার্ড জেনারের নাম তো শোনা, সেই যে যিনি বসন্তের টিকা আবিষ্কার করেন, কিন্তু এডওয়ার্ড লিয়ার নামে কেউ। অট্ট হাস্যে লনের গাছ থেকে 5টা টিয়া আর 2টো শালিক উড়িয়ে দিয়ে মাথা নেড়ে বলেন মেজর, রিয়েলি ব্রাদার, ইউ আর আ জিনিয়াস। অরিন্দম হতভম্বের মতো বলে, কেন, কি হলো, আমি কি কিছু ভুল বললাম মেজর? মেজর হাসি মুখেই বলেন, নো নো, নট অ্যাট অল। নামের প্রথমে এডওয়ার্ড থাকলেই তো হলো, কি বলো? হাসতে হাসতে মেজর নিমেষে সিরিয়াস। শোনো ব্রাদার, এডওয়ার্ড নামের অন্তত 3 জন বিখ্যাত ব্যক্তির নাম সারা পৃথিবী জুড়ে। সে তোমার ডক্টর এডওয়ার্ড জেনারি হোক, বা লেখক এডওয়ার্ড কামিংস, অথবা শিল্পী এডওয়ার্ড হপার, কিংবা ধরো বংশ পরম্পরায় এডওয়ার্ড নামের ইংল্যান্ডের রাজারা। কিন্তু এডওয়ার্ড লিয়ার একজনই, যিনি একাধারে ছবি আঁকিয়ে অলঙ্করণ শিল্পী, লেখক ও কবি। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব লিমেরিক নামে 5 লাইনের এক অদ্ভুত ননসেন্স ছড়ার সৃষ্টি, যা যুগে যুগে দেশে দেশে সমাদৃত হয়েছে এবং এখনো হয়ে চলেছে। প্রবল উৎসাহে হাঁকপাক করে বলে উঠি, হ্যাঁ মেজর, বিভিন্ন ম্যাগাজিনে এই লিমেরিক নামে ছড়া ছাপা হয়, আমি দেখেছি বটে। ইয়েস, ইউ আর রাইট। চা শেষ করে কাপটা নামিয়ে রেখে মেজর বলতে থাকেন, 1846 সালে প্রকাশিত হয় তার প্রথম লিমেরিকের বই, আ বুক অফ ননসেন্স। আর সেই থেকে আজও পৃথিবীর নানান ভাষায় কত অসংখ্য লিমেরিক যে লেখা হয় এবং কত বিভিন্ন বিষয়ে, তার হিসেব পাওয়া দুষ্কর। এবং এই যে দেখেছ, হাতের পাকানো কাগজটা তুলে ধরেন মেজর, প্রায় 70 বছরের পুরনো এই তুলোট কাগজের পাণ্ডুলিপি। এতে লেখা ছড়াটিও সেই ধারারই একটি উজ্জ্বল নিদর্শন। আমরা সমস্বরে বলে উঠি, তাই নাকি? ইয়েস ব্রাদার। মাথা নাড়েন মেজর। যদিও অনেক আগেই কাগজের লেখাটা পড়েছি কয়েকবার এবং বারবার পড়েও কিছুই বুঝতে পারিনি, তবু মেজরের কথা শুনে আরও একবার তাতে চোখ বুলাই। প্রায় 10 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া চিরকুটটায় শুধু লেখা আছে 5টি লাইন। মাপ করি যেই 3030, 1 পা গাছে দিব্যি নাচে গিরিশ, ভূতে ভূতেই চলে জননীটির কোলে, মুদ্রা বুঝে মুদ্রা খুঁজে ফিরিস। যথারীতি কিছুই না বুঝে চুপ করে থাকি, কিন্তু সুজয়বাবু হঠাৎ চোখ বড় বড় করে বলে ওঠেন,
কিন্তু মেজর, এই ছড়া লেখা কাগজটাই তো চুরি হয়েছিল ঠাকুরদার সিন্দুক থেকে, যা খুঁজে পাওয়া গেছে ওই মৃত রাজশেখরের ড্রয়ারে। আর এরই জেরক্স করা কাগজটা আমরা পেয়েছি জঙ্গলের মধ্যে, তার মৃতদেহের হাতের মুঠোয়। তাহলে কি রাজশেখরের মৃত্যুর সঙ্গে এই ছড়াটার কোনো রকম যোগ আছে? আপনি কিছু বুঝতে পেরেছেন? আর ছড়াটায় আছেই বা কি? আমরা তো এতদিন ধরে চেষ্টা করেও একটা জব্বর হেঁয়ালি ছাড়া আর কিছুই বুঝিনি। মেজর গম্ভীর মুখে বলে ওঠেন, মাই ডিয়ার সুজয়, ভুলে যেও না এই লেখাটা লিখেছেন তোমার শ্রদ্ধেয় পিতামহ মাণিক্য প্রতাপ সিংহ রায়, যার বুদ্ধিমত্তা সম্পর্কে তোমাদের পরিবারে কোনো প্রশ্ন ওঠেনি কখনো। কাজেই এটা যে শুধুই ছেলে ভুলোনো একটা হেঁয়ালি এমন মনে করার কোনো কারণ নেই তো। এর সমাধান এখনো অনেক দূরের পথ, তবে একটা ব্যাপারে আমি নিঃসন্দেহ, তোমার ঠাকুরদার সিন্দুক থেকে চুরি যাওয়া এই সামান্য কাগজটা আর কিছুই নয়, লিমেরিকের মুখোশে একটা গুপ্তধনের সংকেত। শুনে আমরা হতবাক হয়ে যাই কিছুক্ষণের জন্যে। এই 21 শতাব্দীতে গুপ্তধন? মেজর বলছেন কি? কিন্তু এ কথায় সন্দেহ বা অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না, কারণ এই লোকটির চেহারা ও ব্যক্তিত্বের মধ্যে একই সঙ্গে জ্ঞান, বুদ্ধি ও মনোবলের যে স্ফুরণ দেখা যায় প্রতিনিয়ত, তার কাছে মাথা নত করে না করে পারা যায় না। প্রায় 20 বছর চুটিয়ে মিলিটারি জীবন যাপন করে মেজর মনোজিৎ কাপুর তার মাতৃভূমি কলকাতায় স্থায়ী হয়ে আছেন। পিতৃসূত্রে পাওয়া স্টাউট ফিগার আর প্রবল পরাক্রম সত্ত্বেও বাঙালি মায়ের সাহচর্যে গড়ে ওঠা তার শিক্ষিত মনন তাকে প্রায় আদ্যপান্ত বাঙালি করে রেখেছে। আর তাই আমি বা অরিন্দম প্রায় অনুগত শিষ্যের মতো মেজরের সঙ্গী হয়ে ঘুরে বেড়াই আর প্রতি মুহূর্তে শিক্ষিত হতে থাকি। আজও বোধহয় তেমনই একটা দিন। মেজরের মগজের খেলায় হয়তো আমাদের অভিজ্ঞতার ঝুলি আরও পূর্ণ হবে। তাই প্রাথমিক বিস্ময়ের ধাক্কাটা সামলে প্রশ্ন করি, কি করে মেজর, কি করে বুঝলেন? সুজয় বাবুর মুখেও যেন সেই প্রশ্নই খেলা করে। অরিন্দম বলে ওঠে, ফ্যান্টাস্টিক, এ তো গল্পের মতো মনে হচ্ছে। আমরা কি গুপ্তধনের সন্ধানে যাব নাকি মেজর? মেজর ঠোঁটের কোণে হেসে বলেন, হ্যাঁ, হয়তো সেটাই করতে হবে, যদি সুজয় আমাদের কোনো সাহায্য করতে পারে। এই বলে সুজয় বাবুর দিকে তাকান। সুজয় বাবু ভুরু কুঁচকে একটু যেন চিন্তিতভাবেই বলে ওঠেন, মেজর, ওই ছড়াটার শেষ লাইনে মুদ্রা নিয়ে কিছু একটা বলা হয়েছে মনে হয়। আপনি কি সেই দিকেই ইঙ্গিত করছেন? এক্স্যাক্টলি। চেয়ারের হাতলে একটা চাপড় মেরে বলে ওঠেন মেজর, যেখানে মুদ্রা খুঁজে ফেরার কথা বলা হচ্ছে সেখানে মুদ্রাই যে সেই গুপ্তধন, এ নিয়ে আর কোনো সংশয় থাকে কি? এখন প্রশ্ন হচ্ছে, কি সেই মুদ্রা? নিশ্চয়ই প্রাচীন কোনো মুদ্রা, যা লুকিয়ে রাখা হয়েছে কোথাও, আর সেই গোপন স্থানটির বিবরণ লিখে রাখা হয়েছে হেয়ালির মতো এই ছড়ার মাধ্যমে। এ তো বহুল প্রচলিত একটা খেলা, যা বহুদিন ধরে চলে আসছে। হে তো তোমরাও জানো, তাই না? মেজর এক মুহূর্ত থেমে আমাদের সকলের দিকে একবার চোখ বুলিয়ে নেন, তারপর আবার বলতে থাকেন, এখন এই ধাঁধাটি ধাপে ধাপে সমাধান করেই আমাদের এগোতে হবে লক্ষ্যস্থলের দিকে। তা সেটা খুব একটা শক্ত কাজ হবে না, কিন্তু তার আগে জানা দরকার এই মুদ্রার পরিচয়। সুজয়, তোমাদের পারিবারিক ইতিহাস কি বলে? মুদ্রা সংক্রান্ত কোনো খবর কি তুমি দিতে পারবে? না মেজর, সরাসরি মুদ্রা নিয়ে কিছু আমার জানা নেই, তবে আমি যেটুকু জানি, আমাদের বংশের এক প্রাচীন পূর্বপুরুষ নাকি নবাব মীর কাসিমের বিশ্বস্ত অনুচর ছিলেন। জীবনের প্রায় বেশিটাই উনি কাটান ওই মীর কাসিমের সঙ্গে। আমাদের সেই পূর্বপুরুষ মারা যাওয়ার পর তার পুত্র নাকি উত্তরপ্রদেশ থেকে এই বাংলায় চলে এসে ব্যবসা করতে থাকেন, তারপর ক্রমে ক্রমে এখানে জমিদারি কিনে বসবাস। তা সে তো প্রায় হ্যাঁ, তা 200-250 বছর আগেকার ঘটনা। আরে সবই আমার শোনা কথা, কিন্তু এর মধ্যে মুদ্রার প্রসঙ্গ তো। ব্যাস ব্যাস, হাত তুলে সুজয় বাবুকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে ওঠেন মেজর, ওতেই হবে, বাকিটা আন্দাজ করে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু সুজয়, তোমাকে যে আরেকটু হেল্প করতে হবে। তোমার পিতামহ মাণিক্য প্রতাপের তো লেখাপড়ার যথেষ্ট অভ্যেস ছিল, তাই না?
সুজয়বাবুর চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। বুঝেছি মেজর, আমি খুঁজে দেখছি সেরকম কিছু পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি রাজশেখর তো ওই জন্যই এসেছিল। ওকে দাদা এনেছিল ঠাকুরদার বইপত্র আর লেখালেখির পুরো ক্যাটালগ আর লিস্ট তৈরি করার জন্য। ও তো কাজটা অনেকটা করেও ফেলেছিল। কম তো নয়, প্রায় 4 মাস হতে চললো ও এখান থেকে কাজগুলো করছিল। কিন্তু কি যে ব্যাপার ঘটলো। হঠাৎ মেজর উঠে দাঁড়িয়ে পড়েন। ঠিক আছে, তুমি তাহলে ওদিকটা খুঁজে দেখো, আমরা ততক্ষণ একটু 4-5টা ঢুঁ মেরে আসি। কি বলো ব্রাদার? আমার দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করেন মেজর। চুপচাপ মেজরের পেছন পেছন বারান্দা থেকে সিঁড়ি বেয়ে ঘাসের চত্বরে নেমে আসি আমি আর অরিন্দম। গেটের ভেতরে বাঁ দিকের দেওয়াল ঘেঁষে একটা টিনের শেড, তার পাশেই মেজরের জিপটা দাঁড় করানো। জিপের সামনে লম্বা হয়ে শুয়েছিল মেজরের প্রিয় সঙ্গী গ্রেহাউন্ড ক্যাপ্টেন। আমাদের দূর থেকে দেখে সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙে, তারপর ছোট্ট একটা ডাক ছেড়ে আমাদের সঙ্গ নেয়। নুড়ি বেছানো পথ ধরে আমরা এগিয়ে যাই গেটের দিকে। বাঁকুড়ার এক প্রায় প্রত্যন্ত অঞ্চলে এই সুপ্রাচীন জমিদার বাড়ি। এ বাড়ির বর্তমান ছোট কর্তা সুজয় প্রতাপ সিংহ রায় আমার অফিসের জয়ন্ত সেনের সহপাঠী। তারই আমন্ত্রণে আমরা গতকাল বিকেলে এসে উঠেছি এই বিখ্যাত সিংহ রায় বাড়ির আউট হাউসে। আসলে এই জমিদার বাড়িতে প্রায় মাসখানেক আগে একটি চুরির ঘটনা ঘটে। কি চুরি হয় প্রথমে বোঝা না গেলেও সিন্দুক খোলার ব্যাপারটা ধরা পড়ে। আর তার দিন 10 পর চোরকে পাওয়া যায় সাপের কামড়ে মৃত অবস্থায় জমিদার বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে টিলার ওপর জঙ্গলের মধ্যে। যদিও সে চোর আর কেউই নয়, সুজয় বাবুর দাদা দুর্জয় প্রতাপ সিংহ রায়েরই এক অতিথি কর্মচারী রাজশেখর প্রামাণিক। কিন্তু কেন রাজশেখরের এই চিরকুট চুরির কারণ কি? টিলার জঙ্গলেই বা কি করতে গিয়েছিল রাজশেখর? আর গেলই যদি, সন্ধ্যের পর কেন? আর তার মৃত্যুটা, সেটা কি সত্যি একটা দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? এই সব সাংঘাতিক প্রশ্নের ঘুরপাকে জমিদার বাড়ির সকলের মতো সুজয় বাবুরও দিশেহারা অবস্থা। কাজেই সমস্ত রহস্যের জাল ভেদ করে এসব প্রশ্নের উত্তর আর কে খুঁজে বার করতে পারেন মেজর মনোজিৎ কাপুর ছাড়া? তাই মেজরকে ছুটে আসতেই হলো। আর মেজর আসবেন অথচ সঙ্গে ফ্রিল্যান্স ফটোগ্রাফার অরিন্দম রয় আর ইঞ্জিনিয়ার আকাশ মজুমদার নেই, তাও কি কখনো হয়? তবে এসে যে লাভ ছাড়া লোকসান কিছুই হয়নি তা মর্মে মর্মেই উপলব্ধি করছি। এখানকার ছবির মতো প্রাকৃতিক পরিবেশ, পাহাড় জঙ্গলের নির্জন ভয়াবহতা, সঙ্গে রহস্যের একটা গা ছমছমে আবহ, এ জিনিস এখানে না এলে টেরই পেতাম না। কলকাতায় বসে এরকম পরিবেশ কল্পনাও করা যায় না। কিন্তু মজা এই যে এমন রোমাঞ্চকর পরিস্থিতি আর জমিদার বাড়ির এই বনেদি আতিথেয়তা চুটিয়ে উপভোগ করায় বাদ সেধেছে ওই তুলট কাগজের পাকানো চিরকুট। কাগজটা হাতে পাওয়ার পর থেকে মেজরের ধ্যান জ্ঞান সব ওই চিরকুটে গিয়ে ঠেকেছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর সুজয়বাবুই কাগজটা এনে মেজরের হাতে তুলে দেন। বলেন, মেজর দেখুন, এই চিরকুটটাই চুরি গিয়েছিল ঠাকুরদার সিন্দুক থেকে, আর চুরি করেছিল রাজশেখর। আসলে টিলার ওপর ওর দেহটা খুঁজে পেয়ে যখন জমিদার বাড়িতে নিয়ে আসা হয়, তখন তার শক্ত হয়ে যাওয়া হাতের মুঠোয় একটা জেরক্স করা কাগজ পাওয়া যায়। আমরা বহুবার এই চিরকুটটা দেখেছি, কাজেই চিনতে কোনো ভুল হয়নি। তখন আমাদের টনক নড়ে। ঠাকুরদার সিন্দুক খুলে সেখানে এই চিরকুটটা পাওয়া যায় না। তক্ষুনি রাজশেখরের ঘরে খোঁজা শুরু হয়, তার ড্রয়ার থেকেই এই চিরকুটটা বেরোয়। মেজর সব শুনে শুধু গম্ভীর মুখে মন্তব্য করেন, আর তারপরেই সেই যে কাগজটার ওপর হুমড়ি খেয়ে পড়েন, তা থেকে আর তাকে বের করে আনা যায় না। এইভাবে সারা দুপুর কেটে যাবার পর এই গোধূলি বেলায় মেজরের এই আকস্মিক আবিষ্কার। যদিও তার কথা মতো এ ধাঁধার সমাধান এখনো হয়নি, কিন্তু এটা থেকে যে গুপ্তধনের ঠিকানা বোঝা যাবে, মেজরের এই আশ্বাসেই আমরা খুশি। আর সেটা যে মেজর খুঁজে বের করবেনই, এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তাই আমি আর অরিন্দম বেশ খোশ মেজাজেই আছি। তবে সুজয়বাবুর অবস্থাটা একটু অন্যরকম, অনেকটা ঢেঁকি গেলা গোছের।
মেজরের আচার আচরণে উনি অভ্যস্ত নন বলে তার হতভম্ব অবস্থাটা যেন কাটতেই চাইছে না। জমিদার বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তা ধরে হেঁটে যেতে যেতে সেই সব কথা নিয়েই আলোচনা চলছিল। চওড়া পিচ ঢালা রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা গেছে পূব দিক ধরে, যেখানে মফস্বল শহরটা ক্রমে শেষ হয়ে উঁচু টিলা আর জঙ্গলে গিয়ে মিশেছে। আর একটা রাস্তা গেছে পশ্চিম দিকে, যেখানে জমজমাট বাড়িঘর আর গঞ্জ। আমরা যাচ্ছিলাম অপেক্ষাকৃত নির্জন পূব দিকের রাস্তাটা ধরে। মেজর বলছিলেন, দেখো ব্রাদার, একটা ব্যাপার খুব পরিষ্কার। রাজশেখর প্রায় 4 মাস হলো এ বাড়িতে এসেছে। মাণিক্য প্রতাপের বই আর কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করার প্রচুর সুযোগ পেয়েছে। এখন সে যদি কোনো ক্রমে এই গুপ্তধন সংক্রান্ত কিছু ব্যাপার অনুমান করে থাকে, যদি কেন, নিশ্চয়ই করেছে, আর তাই সিন্ধুক থেকে ওই চিরকুটটা সে হাতিয়েছে। এখন প্রশ্ন একটাই, মুদ্রার ব্যাপারে সে কি আদৌ কিছু জানতে পেরেছিল? মেজর যে বারবার কেন মুদ্রা ব্যাপারটা নিয়ে এত উঠে পড়ে লেগেছেন বুঝতে পারি না। ছড়াটার আর কোনো লাইন নিয়ে কিছুই বলছেন না বা ভাবছেন না, শুধু মুদ্রা নিয়েই পড়ে আছেন। দোনোমনো করে কথাটা মেজরকে বলেই ফেলি। মেজর কিপার দৃষ্টিতে আমার দিকে তাকান, তারপর মুচকি হেসে বলেন, ডিয়ার ব্রাদার, ছড়াটার ওই জায়গাটাতেই আমার খটকা, কারণ ওই মুদ্রা কথাটাই এ ছড়ার কি ওয়ার্ড। বাকি লাইনগুলো সবই কিন্তু আসলে পথ নির্দেশ। যদিও সেই পথটা লুকোনো আছে ঝোপঝাড়ের আড়ালে, তবু একটু ভালো করে খুঁজলেই সে পথ ঠিকই পাওয়া যাবে। কিন্তু তার আগে দরকার। বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে মেজর উত্তেজিত গলায় বলে ওঠেন, আরে ওইটাই কি সেই টিলা যেখানে রাজশেখর সাপের কামড়ে মারা গেছে? তাকিয়ে দেখি হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি। আমাদের সামনে বেশ খানিকটা দূরে প্রেক্ষাপট জুড়ে দাঁড়িয়ে আছে গায়ে গায়ে লাগানো ছোট বড় কয়েকটা টিলা। তাদের সমস্তটা জুড়ে বেশ ঘন জঙ্গল। উল্টো দিকের অস্তগামী সূর্যের আলো পড়েছে তার গায়ে। সব মিলিয়ে একটা রহস্যময় জল রঙের ছবির মতো দেখতে লাগছে তাকে। আমি বললাম, তাই তো মনে হচ্ছে মেজর, সুজয়বাবু যা বর্ণনা দিয়েছিলেন তার সঙ্গে তো বেশ মিলে যাচ্ছে। মেজর বললেন, মনে হওয়া নয়, নিশ্চিত হওয়া দরকার। এই বলে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখতে দেখতে একদিকে আঙুল তুলে দেখান, ওই যে ওই চায়ের দোকানটায় জিজ্ঞেস করা যাক, চলো। মেজরের সঙ্গে এগিয়ে যাই সেই দিকে। অরিন্দম যায় না। এমন অসাধারণ দৃশ্য দেখে ওর ফটোগ্রাফি শুরু হয়ে গেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে ক্যামেরা তাক করেছে টিলার দিকে। চায়ের দোকানের লোকটা আমাদের প্রশ্ন শুনে আগে আমাদের ভালো করে মাপল, তারপর বলল, কলকাতা থেকে আসছেন বুঝি? লোকটার কথায় কেমন অদ্ভুত একটা টান, সেই সঙ্গে ক্রমাগত একটা অনুসন্ধানী দৃষ্টিতে আমাদের দেখে চলেছে। আমি রীতিমতো অস্বস্তি বোধ করতে থাকি। দোকানের ভেতরে বাইরে মিলিয়ে 3 জন স্থানীয় লোক বেঞ্চিতে বসে চা খাচ্ছে। একজন সিগারেট কিনতে এসেছে। তারা সবাই এখন আমাদের দিকে তাকিয়ে। মেজরের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। উনি ধীরে সুস্থে পকেট থেকে পার্সটা বার করে ক্যাপ্টেনের জন্য 1 প্যাকেট বিস্কিট কিনলেন। তারপর বললেন, হ্যাঁ, কলকাতা থেকেই আসছি, উঠেছি সিংহরায় বাড়িতে। ও বাড়ির সুজয় সিংহ রায় আমাদের বন্ধু। এবার লোকটার চোখে একটু সম্ভ্রমের দৃষ্টি দেখা গেল। দোকানের অন্য লোকগুলোও যেন একটু তটস্থ হয়ে উঠল। লোকটা বলল, ও তাই বললেন, ছোট কর্তা আপনাদের বন্ধু। নমস্কার বাবু, আমার নাম হইল হরেন। ছোট কর্তাকে বলবেন, উনি আমায় ভালোই চিনেন। তা কি যেন জিজ্ঞেস করছিলেন বাবু? মেজর হাত তুলে টিলাটা দেখিয়ে বললেন, ওই টিলাটার কথা জানতে চাইছিলাম। ওখানেই কি সাপের ছোবলে সিংহরায় বাড়ির গেস্ট? মেজরের কথা শেষ করতে দিল না হরেন। বিজ্ঞের মতো মাথা নাড়তে নাড়তে বলে উঠল, কি বলবো বাবু, ইকেই বলে নিয়তি। লোকটার ইতি উত্তি ঘুরা বেড়ানোর খুব ঝোঁক ছিল। তাই ইদিক পানে এলেই আমার দোকানে চা খেতে আসতো, গল্প করত। মেজর জিজ্ঞেস করলেন, ওই টিলার ওপরে কখনো উঠতে দেখেছ? হরেন তার দোকানের লতিতে হাত ঠেকিয়ে বলল,
মিথ্যা কথা কেনে বলবো বাবু, তা দেখিলাই। কি গো, তোমরা দেখেছ নাকি? প্রশ্নটা সে করে বেঞ্চিতে বসা লোকগুলোর দিকে তাকিয়ে। তারা বেশ কৌতূহলের সঙ্গেই আমাদের কথাগুলো গিলছিল। এখন মাথা নেড়ে জানায় যে না, ওরাও দেখেনি। মেজর এবার বেশ চিন্তিতভাবেই বলেন, আচ্ছা হরেন, যেদিন লোকটা মারা যায় সেদিনও কি তোমার দোকানে চা খেয়ে গেছে? এবার হরেনকে খানিকটা উত্তেজিত মনে হয়। মেজরের প্রশ্নের উত্তরে সে মাথা নেড়ে বলে, হ হ তা বুঝতে, সেদিন ছিল গুরুবার, 4টের সময় দোকান খুলতেই ও লোকটা চা খেতে আসে। তারপর চা খেয়ে ও শিউটিলার দিকে চলে যায়। শিউটিলা? ওই টিলাটার নাম শিউটিলা? মেজরের মতোই আমিও অবাক। এমন ধরনের নাম এর আগে কখনোই শুনিনি। কোনো কথা প্রসঙ্গে সুজয়বাবুও বলেননি, তাই আমাদের মুখে স্বভাবতই সেই প্রশ্নচিহ্ন ফুটে ওঠে। এতক্ষণে হরেনের মুখে একটু হাসি দেখা যায়। বেশ গুরুজন গুরুজন ভঙ্গিমায় সে বোঝাতে থাকে, হ বাবু, মুরা তো ই জন্মে দেখিলাই, তবে শুনেছি মুদের বাপ পিতামোর কালে কবে উটিলার ওপর নাকি শিবজির মন্দির ছিল, সেই থেকে ও টিলার নাম শিউটিলা। মেজর বললেন, বাহ, বেড়ে নাম তো। ও টিলা তো ক্রমশই আরো আকর্ষণ করছে দেখছি। তবে আজ বোধহয় আর যাওয়া যাবে না, কি বলো ব্রাদার? আমি ঘড়ি দেখি, 5:30। ওই টিলার কাছে পৌঁছাতে আরো মিনিট 15। তার মানে টিলার নিচে পৌঁছতে না পৌঁছতেই অন্ধকার নেমে আসবে। সুতরাং এখন আর ওই সাপখোপের রাজত্বে আমাকে মেরে ধরেও কেউ নিয়ে যেতে পারবে না। আমার মুখ দেখে মেজর কথাটা আন্দাজ করলেন। তারপর তার সেই অনবদ্য কৌতুকের হাসিটি হেসে বললেন, ভয় পাচ্ছ? ডোন্ট ওয়ারি ব্রাদার, এই মুহূর্তে ওখানে গিয়েও কিছু লাভ হবে না। কারণ আমি যেটা চাইছি সেটা এই সন্ধ্যের অন্ধকারে খুঁজে বার করা সম্ভব নয়। সুতরাং আজ নয়, কাল সকালেই হবে আমাদের অপারেশন শিউটিলা। কেন কি জানে, কথাটা শোনা মাত্র রক্ত চনমন করে উঠল। মেজরের পা ঘেঁষে দাঁড়ানো ক্যাপ্টেনও ডেকে উঠল গম্ভীর স্বরে, যেন ওর নাকেও পৌঁছে গেছে আমাদের আগামী অভিযানের গন্ধ। সন্ধে 7টা নাগাদ সুজয়বাবুর দাদা দুর্জয়বাবু এলেন আউট হাউসে, বোধহয় একটা সৌজন্য সাক্ষাতের কথা ভেবেই। আমরা তখন বারান্দার নিচে ফুল গাছ দিয়ে ঘেরা বাগানের মধ্যে বসে আছি। বারান্দার বেতের চেয়ারগুলো গনসা এনে সেখানে পেতে দিয়েছিল যত্ন করে। সেই সঙ্গে টেবিলে রেখে গিয়েছিল বিরাট একটা ট্রে ভর্তি হিঙের কচুরি, আলুর দম আর চমচম। জমিয়ে সেগুলো শেষ করতে না করতেই দেখি দুর্জয়বাবু হাজির। আসার পর থেকে ওনার সঙ্গে এই দ্বিতীয়বার দেখা। ভদ্রলোক লম্বায় চওড়ায় প্রায় মেজরেরই মতন। সেই সঙ্গে চেহারায় মিশে আছে একটা বনেদি জমিদার পরিবারের সূক্ষ্ম আভিজাত্য। সুজয়বাবুর চেহারা কিন্তু ঠিক এর বিপরীত। উনি একটু সুখী সুখী মানুষ, চেহারাতেও যেমন, হাবে ভাবেও তেমনি। আমাদের কাছাকাছি এসে দুর্জয়বাবু একটা সৌজন্যের হাসি হেসে মেজরের দিকে তাকিয়ে বললেন, গুড ইভিনিং মেজর কাপুর, সব ঠিকঠাক তো? হ্যাভ এনি প্রবলেম? মেজরও হাসি মুখে বললেন, ও নো থ্যাঙ্কস মিস্টার সিংহ রায়, জমিদার বাড়ির আতিথেয়তা, সেখানে প্রবলেম থাকার তো প্রশ্নই নেই। বিশেষ করে আপনাদের এই লোকটি গনসা, ও তো মার্ভেলাস লোক, একেবারে নিজের বাড়ির মতোই রেখেছে আমাদের। ও গজুর কথা বলছেন? গজু মানে? ফুরু কুচকে তাকান মেজর। দুর্জয়বাবু হা হা করে হেসে বললেন, আরে ওর আসল নাম হলো গণেশ, সবাই তাই গনসা গনসা করে। শুধু ঠাকুরদা ওকে আদর করে গজানন বলে ডাকতেন। একদম ছোট থেকে মানুষ করেছেন তো, বয়সে বাবার থেকেও 10 বছরের ছোট। তা বাবা ওকে ডাকতেন গজু বলে, গজানন থেকে গজু। আমিও ছোটবেলা থেকে ওই বদভ্যেসটাই পেয়ে গেছি আর কি।
আই সি। তা সে যাই হোক, লোকটি কিন্তু আমাদের খুব খেয়াল রাখে। ওই দেখুন না, ঠিক টাইম মতো চা নিয়ে এসে গেছে। মেজর আঙুল তুলে দেখালেন। তাকিয়ে দেখি বাগানের পাশের রাস্তাটা ধরে চায়ের ট্রে নিয়ে গণেশ আমাদের দিকেই আসছে। দুর্জয়বাবু বললেন, ও ভালো কথা, রহস্যের কোনো কিনারা হলো নাকি মেজর কাপুর? মেজর বললেন, সত্যি কথা বলতে এখনো পর্যন্ত একটা বিগ জিরো। হ্যাঁ, তবে আশা রাখি কাল দুপুরের মধ্যেই ছবিটা পাল্টে যাবে। শুধু বলতে বলতে মেজর হঠাৎ চুপ করে গেলেন। দুর্জয়বাবু কৌতূহলী হয়ে বললেন, শুধু? না, কিছু না, দেখা যাক। মেজর এই মুহূর্তে আর কিছু বলতে চান না বুঝে দুর্জয়বাবু অন্য প্রসঙ্গে চলে গেলেন। ততক্ষণে গণেশ কাপে কাপে চা ঢেলে দিয়ে খাবারের জায়গাগুলো নিয়ে চলে গেছে। দুর্জয়বাবু আমাদের সঙ্গে চা খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প গুজব করে যাবার জন্য উঠে দাঁড়ালেন। তখন হঠাৎ মেজর তাকে প্রশ্ন করলেন, আচ্ছা মিস্টার সিংহ রায়, সুজয়বাবুর কাছে শুনেছি রাজশেখরকে নাকি আপনি এই বাড়িতে নিয়ে আসেন। তা ওনার সঙ্গে আপনার কতদিনের আলাপ ছিল, আর কিভাবেই বা এখানে নিয়ে এলেন ওনাকে? দুর্জয়বাবু এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে রইলেন মেজরের দিকে। তারপর আবার চেয়ারে বসে পড়ে বললেন, আপনি ঠিকই শুনেছেন, রাজশেখরকে আমি এখানে নিয়ে এসেছিলাম। কলকাতায় আমার ইলেকট্রনিক গুডসের বিজনেস আছে, শুনেছেন তো। আমার সেই দোকানের ম্যানেজার হলো চ্যাটার্জি, ওই শোভন চ্যাটার্জি। ওর মেয়ের প্রাইভেট টিউটর ছিল রাজশেখর। এতটা বলে একটু চুপ করে রইলেন দুর্জয়বাবু। মনে হলো পুরনো স্মৃতি একটু ঝালিয়ে নিচ্ছেন। তারপর আবার ধীরে ধীরে বলা শুরু করলেন, একদিন সন্ধ্যের পরে আমার চেম্বারে চ্যাটার্জি নিয়ে এলো রাজশেখরকে। বলল ওর একটা কাজ দরকার। তা আমি ওর সঙ্গে কথা বলে দেখলাম ছেলেটা বুদ্ধিমান, আর একটা সময় কিছুদিন ন্যাশনাল লাইব্রেরিতেও কাজ করেছিল। তখনই দুম করে আইডিয়াটা আমার মাথায় আসে। বহুদিন ধরেই আমাদের মনে হচ্ছিল যে ঠাকুরদার কাজকর্মগুলো একটু গুছিয়ে রাখার খুব দরকার। তা ওকে বলার সঙ্গে সঙ্গে ও রাজিও হয়ে যায়। যদিও সামান্য কিছু টাকার বিনিময়ে চুক্তিটা হয়, কিন্তু টাকার চেয়েও কাজটার প্রতি ওর আগ্রহটা বেশ বেশি ছিল দেখেছিলাম। দুর্জয়বাবু চুপ করেন। মেজর এতক্ষণ এক মনে কথাগুলো শুনছিলেন। এবার একটু যেন গম্ভীরভাবে বলে ওঠেন, তা ওই ছেলেটি যে 4 মাস ধরে এখানে ছিল, মাণিক্য প্রতাপের ঘরেও নিশ্চয়ই তার যাতায়াত ছিল নিয়মিতভাবেই, তাই না? দুর্জয়বাবু বললেন, হ্যাঁ তা তো বটেই, সেটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে 1 মাস আগে মাণিক্য প্রতাপের ঘরের সিন্দুক খোলার ঘটনা জানাজানি হতে ওর ওপর আপনাদের কোনো সন্দেহ হয়নি? হ্যাঁ, একদমই না। রাজশেখর ছেলেটার আচার ব্যবহার যা ছিল, তাতে ছেলেটা যে অসৎ স্বভাবের হতে পারে এটা আমাদের একবারও মনে হয়নি। আর কিছু না বলে মেজর অন্যমনস্কভাবে মাথা নাড়তে থাকেন। দুর্জয়বাবুই আবার যোগ করে, তাছাড়া আরও একটা ব্যাপার ছিল। ঠাকুরদার সিন্দুকের 2টো চাবি, একটা থাকে আমার কাছে আমার ঘরের আলমারিতে, আর একটা সুজয়ের কাছে। তা আমার ঘরটা তো সারা সপ্তাহ বন্ধই থাকে, শনি রবিবার আমি বাড়ি এলে তখন খোলা হয়। আর সুজয় চাবিটা কোথায় রাখে তা আমার জানা নেই। তবে যেখানেই রাখুক, মোট কথা রাজশেখরের ওই চাবি পাওয়ার তো কোনো সুযোগই ছিল না। ওকে সন্দেহটা তাহলে করি কিসের ভিত্তিতে বলুন তো? এরপর আর কিছু বলার থাকে না, কথাও এরপর আর এগোয় না। আগামীকাল দেখা হবে জানিয়ে দুর্জয়বাবু গুড নাইট বলে বিদায় নেন। আর ঠিক তার 5 মিনিটের মধ্যেই এসে উপস্থিত হলেন সুজয়বাবু। তার হাতে একটা চামড়া দিয়ে বাঁধানো জবরদস্ত খাতা। নিন মেজর, আপনার কিছু কাজে লাগে কিনা দেখুন। এই বলেই খাতাটা মেজরের দিকে এগিয়ে দিলেন। তারপর টেবিলের দিকে তাকিয়েই বলে উঠলেন, যা, আপনাদের চা খাওয়া হয়ে গেল? অরিন্দম বলল, তাতে কি হয়েছে, আর একবার হলেও আমাদের কোনো আপত্তি নেই। সুজয়বাবু হাসতে হাসতে বললেন, অবশ্যই, আমি দেখছি, বলে বাড়ির দিকে চলে গেলেন। মেজরের পাশে আমি বসেছিলাম, সুতরাং কৌতূহলী নজরটা স্বাভাবিকভাবেই চলে গেল মেজরের হাতের দিকে। খাতাটা মাণিক্য প্রতাপের। মেজর এলোমেলোভাবে পাতা উল্টাচ্ছেন। ওপর ওপর দেখে যা বুঝলাম, সেই যে কোথায় যেন পড়েছিলাম বিখ্যাত ছড়াকার সুকুমার রায়ের একটা খাতা, যার বিভিন্ন রকম নাম ছিল, হিজিবিজি খাতা, এমনি খাতা, ফেলতু খাতা ইত্যাদি।
এও প্রায় সেই রকমই একটা খাতা, যাতে মনের নানা রকম চিন্তাভাবনা লিখে রাখা হয়েছে। মেজর মুখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, ভেরি মিস্টিরিয়াস অ্যান্ড ইন্টারেস্টিং অলসো। আজ রাতের ঘুমটা আর 12টা বাজলো দেখছি। নাও দেখো। খাতাটা নিয়ে টেবিলের ওপর রেখে খুলে ধরি। অরিন্দম ঝুঁকে পড়ে দেখার জন্য। ঠিক সেই সময় সুজয়বাবু ফিরে এলেন। ওনার পেছন পেছন গণেশ, হাতে চায়ের ট্রে। চা খেতে খেতে মেজর আর সুজয়বাবু গল্প করেন, আর আমরা দুজনে মিলে খাতাটা উল্টে পাল্টে দেখতে থাকি। 2-4টে পাতা উল্টোতেই বুঝতে পারি এ বড় আজব খাতা। কত বিচিত্র কথা, মাথা মুন্ডুহীন কত ছড়ার লাইন বা কত অজানা সব শব্দ যে লেখা রয়েছে তার ঠিক নেই। যেমন একটা পাতায় লেখা আছে দেখলাম, নিশার সমান সমান অসার। আবার একটা পাতায় লেখা একটা অঙ্ক, 2.77 সমান সমান 1.72 সমান সমান 3030। একটা পাতায় আবার অদ্ভুত এক ছড়া, অভিনেতা রাজাতে হবে সব সাজাতে, মানিকের খবরে মায়ায় যে কবরে। মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। এসবের মানে কি? কিছুই তো বুঝছি না। অসার না হয় বুঝলাম, তার মানে অর্থহীন, অর্থাৎ যার কোনো মানে নেই। কিন্তু নিশার মানে কি? এখানে দুটোই সমান দেখানো হয়েছে, তার মানে কি দুটো শব্দেরই মানে একই? অথবা মায়াই বা কে যে কবরে রয়েছে, সে কি মানিক্য প্রতাপের কোনো পোষা জন্তু ছিল? আর অঙ্কটারই বা কি অর্থ? এরকম ভুল ভাল অঙ্ক লিখে রাখার কারণটাই বা কি? আমি আর অরিন্দম মুখ চাওয়াচাওয়ি করি, আর দুজনেই একসঙ্গে ঠোঁট উল্টাই। তার মানে দুজনের কেউই কিছুই বুঝিনি। মেজর সুজয়বাবুর সঙ্গে এখনো গল্পে মত্ত। অগত্যা খাতাটার আরো 2-4 পাতা উল্টে দেখি, আর ক্রমাগত হোঁচট খেতে থাকি। তবু চোখ বুলিয়ে যাই আর দেখি। কোথাও লেখা আছে মানিক্য প্রতাপের ছেলে রুদ্র প্রতাপের সম্বন্ধে তার মনোভাব। কোথাও তিনি লিখেছেন তার প্রিয় ঘোড়াটি অসুস্থ হয়ে যাওয়ার জন্য তার মন খারাপের কথা। এগুলো তবু বোঝা যায়, কিন্তু তার মাঝে মাঝে এমন এক একটা হেঁয়ালি ঢুকে আছে যে তার মানে বোঝা দুষ্কর। দেখতে দেখতে খাতার প্রায় শেষ দিকে চলে গেলাম। সেখানে একটা পাতায় তিনি সোজা সাপটা ভাষায় লিখেছেন ডায়েরির মতো করে কয়েকটা লাইন। তারপরের পাতাতেই শুধু একটা চৌকো ঘর কেটে তার মধ্যে লিখেছেন, পুঁতে শুরু পিতায় শেষ, পুঁতে রাখা ভূতের রেশ। একটা মস্ত বড় নিঃশ্বাস ফেলে সশব্দে খাতাটা বন্ধ করে দিলাম। এ খাতা উল্টে পাল্টে আর কোনো লাভ নেই। এসব হেঁয়ালির মর্মোদ্ধার করা আমাদের কম্ম নয়। খাতা বন্ধ করার শব্দেই বোধহয় মেজরের এতক্ষণে খেয়াল হলো আমাদের কথা। আমাদের দিকে তাকিয়ে পলকেই বুঝে ফেললেন আমাদের দুরবস্থা। কৌতুকের সেই নিঃশব্দ হাসিটি ফুটে উঠল তার ফ্রেঞ্চ কাট দাড়ি গোফের আড়ালে। জানি কোনো অনুকম্পা নয়, পরম স্নেহ মিশে আছে তার এই হাসিতে। আমরা জানি এবং মেজরও জানেন অচিরেই তিনি আমাদের জন্য এই হেঁয়ালির সমাধানটা করে দেবেন। রাত্রে খাওয়ার পর বারান্দায় বসে গল্প করছিলাম অরিন্দমের সঙ্গে। মেজর চলে গেছেন তার নিজের ঘরে, হাতে সেই মানিক্য প্রতাপের খাতা। রাত 11টা নাগাদ যখন শুতে যাব, তার আগে একবার মেজরের ঘরে উঁকি মেরে গুড নাইট করতে গেলাম। দেখি মেজর তার বিছানায় আধশোয়া হয়ে আছেন বালিশে হেলান দিয়ে, দু চোখ সেই খাতায় নিবদ্ধ। আমাদের ঘরে ঢুকতে দেখেও চোখ তুললেন না একবারও, শুধু ডান হাতটা একবার তুললেন বিদায় জানানোর ভঙ্গি করে। দেখে আরো একবার চমকে গেলাম যেন। এই কি সেই মেজর মনোজিৎ কাপুর, যিনি বেতলার জঙ্গলে দুর্ধর্ষ এক পাগলা বাইসনের সামনে দাঁড়িয়েও নিষ্কম্প হাতে ডাবল ব্যারেল রাইফেলের দুখানা টোটা ফাঁকা করে দিতে পারেন? অথবা পরেশনাথ পাহাড়ে ভয়ঙ্কর পাইথনের মুখোমুখি হয়েও নির্ভুল লক্ষ্যে তার চোখে মিটতে পারেন রিভলভারের গুলি? একই সঙ্গে কি বিচিত্র সব রূপ এই একটা মানুষের। ঠিক যেমনভাবে কোনো দায়িত্বশীল মিলিটারি অফিসার নিবিষ্ট মনে এলাকার ম্যাপ দেখতে দেখতে শত্রুপক্ষকে কবজা করার প্ল্যানিং করেন, তেমনি ভাবেই যেন মেজর পড়ে চলেছেন এই প্রাচীন খাতাটি। হয়তো এর ভেতর থেকে ভানুমতির জাদুর মতোই উঠে আসবে কোনো একটা অভাবিত ম্যাজিক, আর আমরা পেয়ে যাব এতদিনের লুকিয়ে রাখা সেই গুপ্তধনের সন্ধান। মনে মনে আরেকবার কুর্নিশ জানাই এই অসাধারণ মানুষটিকে। আউট হাউসে দুটো ঘর, দুটোই ডাবল বেড। একটায় আছি আমি আর অরিন্দম, অন্যটায় মেজর।
ঘরগুলো বেশ বড় বড়, সামনে চওড়া বারান্দা, শুধু ওই বারান্দায় বসেই সময় কেটে যায়, যেমন গতকাল আমাদের কেটেছে। অরিন্দমের ঘুমটা বেশ মোটাসোটা, ওর চেহারার সঙ্গে মানানসই। আমার আবার নতুন জায়গায় ঘুমের ব্যাপারটা বরাবরই সমস্যার। এখানেও যথারীতি তাই হলো। 7টার মধ্যেই উঠে পড়েছি। ঘরের সঙ্গেই বাথরুম। মুখ চোখ ধুয়ে সবে বাইরে বেরোতে যাব, অরিন্দমের হাঁক, কিরে বেরোচ্ছিস? অবাক হয়ে ঘুরে তাকিয়ে দেখি বাবু আয়েশ করে পাশ বালিশটা আঁকড়ে ধরে আবার ঘুমোবার তাল করছেন। আমি বলি, হ্যাঁ তুই শুয়ে থাক, আমি একটু ঘুরে আসি। ক্যাপ্টেন বারান্দায় শুয়েছিল, এখন নেই। তার মানে মেজরও ঘরে নেই। ঘরের দরজা ভেজানো। বারান্দা থেকে নুড়ি বেছানো রাস্তায় পা দিতেই দেখি মেজর গেট পার হয়ে বাইরে থেকে ঢুকছেন। পেছন পেছন ক্যাপ্টেন আসছে রাস্তা শুঁকতে শুঁকতে। আমায় দেখে হাত তুললেন মেজর। আমি দাঁড়িয়ে গেলাম। কাছে এসে মেজর বললেন, 7 সকালে বাড়ির চারপাশটা একটু সার্ভে করে এলাম ব্রাদার, কিছু আশাপ্রদ যদি পাওয়া যায়। কিন্তু আশাপ্রদ কিছুই পাওয়া গেল না বলে ঠোঁট ওল্টালেন। আমি জিজ্ঞেস করলাম, কি আশা করে গিয়েছিলেন মেজর? মেজর বললেন, 30-এর খোঁজ পাওয়ার আশা। অবাক হয়ে জিজ্ঞেস করি, 30-এর খোঁজ মানে? মেজর বরাবরই লোককে অবাক করে দেওয়াটা বেশ উপভোগ করেন। মিটিমিটি হাসতে হাসতে বললেন, বুঝলে না, ওই যে ছড়ার প্রথম লাইনের 3030, ওটাই তো রহস্যের প্রথম ধাপ। ছোটবেলার পড়া মনে করো ব্রাদার। 1-0-10, 2-0-20, 3-0-30। ওই 30-এরই তো মাপ করা হয়েছে প্রথমেই, তাই না? ওই যে লেখা ছিল, মাপ করি যেই 3-0-30। তাই 30টা কি আর কিভাবে মাপা হয়েছে? লক্ষ্য করার বিষয় এই যে এখানে কিন্তু ইউনিটটা বলা হয়নি। 30 পা নাকি 30 ফুট অথবা 30 হাত, কিছুই জানা যাচ্ছে না। আর সেই মাপটা শুরুই বা হবে কোথা থেকে? আমি বললাম, তাহলে আপনি এতক্ষণ কি সার্ভে করলেন? মেজর ঘাড় নিলে সায় দিলেন, হ্যাঁ এটা একটা জরুরি প্রশ্ন। তবে দেখো ব্রাদার, সাধারণত কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রাখতে গেলে সেটা মোটামুটি চোখের সামনেই কোথাও রাখা হয়, লোকে সেটাই পছন্দ করে। কাজেই এই বাড়ির চৌহদ্দির মধ্যেই সেটা থাকা উচিত। যেমন ধরো পুকুর কিংবা বাগানের ধারে কাছে কোথাও। এবং সেই হিসেবে সেটা 30 পা কিংবা 30 ফুটই হওয়া উচিত। এই সব কারণেই বাড়ির চারপাশটা একটু ঢু মেরে দেখছিলাম যে লক্ষণীয় কিছু চোখে পড়ে কি না। চা দিয়েছে? আমি বললাম, না গণেশ এখনো আসেনি। মেজর কবজি উল্টে ঘড়ি দেখে বললেন, 7:15, তার মানে এবার এসে যাবে। চলো বারান্দায় গিয়ে বসা যাক। অরিন্দম এখনো ঘুমোচ্ছে তো? আমি হাসি মুখে মাথা নাড়ি, তারপর ওনার সঙ্গে বারান্দায় বসি। রকমারি ফুলের মেলানো মেশানো একটা সুগন্ধ সকালের টাটকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাখিগুলোও যেন নির্ভয়ে কিচিরমিচির করে একরাশ কথা বলে চলেছে নিজেদের মধ্যে। মেজর বললেন, কাল রাত 2:30 পর্যন্ত জেগে খাতাটা মোটামুটি স্টাডি করলাম, বুঝলে? আমি উত্তর না দিয়ে চুপ করে তাকিয়ে রইলাম মেজরের দিকে। জানি কিছু বলার দরকার নেই, মেজর নিজেই বলবেন যতটুকু বলার। উনি বলতে শুরু করলেন, খাতাটা আগা পাঁচতলা ঘেটে ঘুটে যা বুঝলাম তাতে এই মাণিক্য প্রতাপ সিংহরায় সম্পর্কে শ্রদ্ধা বেশ বেড়ে গেল। ভদ্রলোক যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, সেই সঙ্গে অগাধ পড়াশুনো। ওনার সময়ও তো জমিদারির ঘরানাটা বেশ প্রকটই ছিল বলা যায়। কাজেই দাপটের সঙ্গেই দিন কাটিয়েছেন। তার পাশাপাশি এই রকম পড়াশুনো বা লেখাপত্রের বাতিক, এদের পরিবারের পক্ষে এটা একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত বলা যায়। আমি কৌতূহলের সঙ্গে প্রশ্ন করি, তা ওই খাতা থেকে হেঁয়ালিগুলোর কোনো সমাধান করতে পারলেন? মেজর মুখ খুলতে যাবেন এমন সময় গণেশকে আসতে দেখা গেল। মেজর উৎফুল্ল মুখে বললেন, যাক, চা এসে গেছে। সকালে চা মুখে না ওঠা পর্যন্ত মুডটা ঠিক খোলে না, বুঝলে তো ব্রাদার। আমি সায় দিই, বুঝবো না আবার? আমার নিজেরও তো একই অবস্থা। ধোঁয়া ওঠা গরম সিঙ্গারা, ক্রিম কেকার বিস্কিট আর চা দিয়ে গণেশ টেবিল সাজাতে লাগলো। আমি উঠে অরিন্দমকে একবার দেখতে গেলাম ও উঠেছে কিনা। ও বাবা,
চাদর মুড়ি দিয়ে দিব্যি জাঁকিয়ে ঘুমোচ্ছে। গণেশকে বললাম, ওই বাবুর চা ঢেলো না, আর খাবারটা ঢাকা দিয়ে রাখো। গণেশ চলে গেলে একটা সিঙ্গারা ভেঙে মুখে দিয়ে মেজরকে বলি, এবার বলুন মেজর। চায়ে চুমুক দিতে দিতে মেজর অন্যমনস্কভাবে বাগানের পশ্চিম প্রান্তে বুগেনভেলিয়া গাছটার দিকে তাকিয়েছিলেন। আমার প্রশ্নে চোখ ফিরিয়ে বললেন, হ্যাঁ, হেঁয়ালি, মানিক্য প্রতাপের হেঁয়ালি, তাই তো? তা ব্রাদার, একেবারে যে কিছু বুঝতে পারিনি তা নয়, তবে না বোঝার অংশটাই অনেক বেশি। আসলে কিছু কিছু ছোটখাটো খটকা এসে বাধা দিচ্ছে, বুঝলে তো। এই যেমন ধরো, খাতার শেষ পাতার ওই 2 লাইনের ছড়া, পুঁতে শুরু পিতায় শেষ, পুঁতে রাখা ভূতের রেশ। এখন পুত মানে পুত্র, অর্থাৎ পিতা পুত্রের একটা সম্পর্ক আছে, যেখানে পুত্র দিয়ে শুরু এবং পিতায় গিয়ে শেষ। তা এখন এই পিতা পুত্রের পরিচয়টা কি, এটাই হলো খটকা। আবার পরের লাইনটা ভাবো, সেটা থেকে স্পষ্টই বোঝা যায় যে আমাদের লক্ষ্য এই গুপ্তধনটি অবশ্যই কোথাও পুঁতে রাখা আছে। কিন্তু তারপরে এই ভূতের রেশটা কি? এক নাগারে এতখানি বলে দম নেওয়ার জন্য চুপ করেন মেজর। সেই ফাঁকে আমি বলি, এই ভূতের ব্যাপারটা কিন্তু ওই চিরকুটের মধ্যেও লেখা ছিল, তাই না মেজর? ইয়েস, ভূতে ভূতেই চলে জননীটির কোলে। তার মানে ভূত সংক্রান্ত একটা রহস্য কোথাও আছেই। বিড়বিড় করতে করতে হঠাৎ চুপ করে যান মেজর, কি যেন ভাবেন একবার। তারপরেই খুব দ্রুত বলে ওঠেন, রাইট। এইসব খুঁটিনাটি খটকার সমাধান করতে গেলে যেটা সবচেয়ে আগে দরকার তা হলো মানিক্য প্রতাপের ঘরটা একবার দেখা। কটা বাজে এখন? বলে ঘড়ি দেখেন মেজর, 7:45। সুতরাং এখন সুজয়কে ধরা যেতেই পারে। সো নাও গেট আপ ব্রাদার, এক্ষুনি একবার ওকে ফোন করো, বলো আমরা মানিক্য প্রতাপের ঘরটা একবার দেখতে চাই ইমিডিয়েটলি। কিন্তু মেজর, আজ সকালে যে ওই টিলায় যাওয়ার কথা ছিল। কি যেন চিন্তা করতে করতে বলে ওঠেন মেজর, ও শিওর, টিলায় তো যাবই, কিন্তু এখন তার চেয়েও জরুরি হলো মানিক্য প্রতাপের ঘর। ইয়েস, ওটা মাস্ট। যাও 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 যাও, দেরি করো না, কুইক। মেজরের কথায় হঠাৎ রক্তের মধ্যে একটা চনমনে দোলা টের পাই। মেজরের নিজের মধ্যেও যেন উত্তেজনার আভাস। বুঝলাম এইবার টেম্পো উঠছে একটু একটু করে। তাহলে কি এইবার আসল খেলা শুরু হতে চলেছে? তড়িঘড়ি ঘরে গিয়ে মোবাইলটা নিয়ে আসি। তারপর সুজয় বাবুর নাম্বারটা রিং করে মেজরকে ধরিয়ে দিই। মেজর কথা বলেন, হ্যাঁ সুজয়, আচ্ছা তোমার কখন সময় হবে বলো তো? আমরা একটু তোমার ঠাকুরদার ঘরটা দেখতে যাব। হ্যাঁ, টিলায় যাব একটু বেলা হলে, এই ধরো 11টা নাগাদ। তার আগে তোমার ঠাকুরদার ঘরটা একটু দেখে নিতে চাই, খুব আর্জেন্ট। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, 8:30টায় চলে এসো, আমি রেডি থাকছি। ফোন বন্ধ করে মেজর আমার দিকে তাকান। আমি বলি, ইয়েস বস, রেডি হয়ে নিচ্ছি। তার আগে অরিন্দমকে তুলে দিই গিয়ে।